নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে প্রতির সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেরালা এবং আসাম এই দুটো রাজ্যেই ভোট হয়ে গিয়েছে। আপনারা জানেন তার সঙ্গে পুদুচেরিতেও ভোট ছিল, সেটাও হয়েছে। কিন্তু কেরালা এবং আসামের দিকে আমাদের অবশ্যই নজর ছিল প্রথম থেকেই, কারণ এই দুটো রাজ্যকে নিয়ে কিন্তু বড় সড় জল্পনা উস্কে উঠেছিল যে এই দুটো রাজ্যেই সরকার পরিবর্তন হওয়ার একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। এবং কেরালা সরকার এই মুহূর্তে এলডিএফ জোট বামপন্থীরা চালাচ্ছে গত 10 বছর ধরে, এবং আসামেও ভারতীয় জনতা পার্টি সরকার চালাচ্ছে গত 10 বছর ধরে। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে আসামে এবং কেরালাতে যে ভোট পার্সেন্টেজটা হয়েছে, কাস্টেড ভোট হয়ে গিয়েছে 9 তারিখ, সেই ভোট পার্সেন্টেজটা কিন্তু একদম মারাত্মক বাম্পার ভোটিং হয়েছে। এবং কেরালার ক্ষেত্রে ভোট পার্সেন্টেজটা এতটাই ছড়িয়ে গিয়েছে, এতটাই ছাপিয়ে গিয়েছে, সমস্ত রেকর্ড ব্রেক করে, সেটা 1987-র পর এই প্রথম কেরালাতে এত পার্সেন্ট ভোট পড়েছে। সেটা 78.23%। টোটাল ভোটারের 73% ভোট পড়া অবশ্যই যে কোনো রাজ্যের গণতন্ত্রকে দেখায় যে সেই রাজ্যের গণতন্ত্র সবল রাজ্য। এবং অবশ্যই তাতে মোট টোটাল সিট রয়েছে 140টা, এবং অবশ্যই 71টা হচ্ছে ম্যাজিক ফিগার সেই ক্ষেত্রে। এবং আপনাদেরকে জানাই যে আসামের ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে 126টা মোট আসামে বিধানসভা কেন্দ্র, এবং আসামের ক্ষেত্রে ভোট পার্সেন্টেজ শেষ পর্যন্ত পড়েছে, যেটা ইলেকশন কমিশনের দপ্তর থেকে খবর উঠে এসেছে, 85.8% ভোট। 85.8% ভোট অবশ্যই সমস্ত ভাবেই আসামের যে ভোট মার্জিনটা, সেটার দিকেও কিন্তু বড়সড় একটা ইঙ্গিত করে। এবং অবশ্যই এই ধরনের বাম্পার ভোটিং হওয়া, সেটার একটা প্রেক্ষিত কিন্তু অবশ্যই থাকে, যেটা ধরে নেওয়া হয় যে ক্ষেত্রে প্রচুর পরিমাণে ভোট পড়ে, সেটা ক্ষেত্রে কিন্তু অবশ্যই সরকারে যারা থাকে তাদের বিরুদ্ধে মানুষ যখন ভোট দিতে চান, তখন এই ধরনের ব্যাপক ভোটিং হয়। এবং সেই ক্ষেত্রগুলোতে কিন্তু দেখা যায় যে সরকার পরিবর্তন হওয়ার একটা চান্স থাকে। তাই কেরালাতে এই মুহূর্তে এলডিএফ সরকার, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে কংগ্রেস সমর্থিত যে ইউডিএফ সরকার, তারা আসতে পারে, সেরকম যেমন একটা প্রেক্ষিত তৈরি হয়েছে, ঠিক তেমন আসামের ক্ষেত্রেও কিন্তু সরাসরি কংগ্রেস সমর্থিত সরকার, অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার, সেটা আসতে পারে। কেরালার ক্ষেত্রে যেমন ইন্ডিয়া অ্যালায়েন্সেরই সরকার, যদি আমরা ধরে নিই এলডিএফ টাকে বামপন্থীদের সরকার, সেটা সরে যাবে, তাহলে কংগ্রেসের সরকার আসবে, সেটা কিন্তু একদম ইন্ডিয়া অ্যালায়েন্সের আরেকটা পার্টি আসছে। কিন্তু একদম এনডিএ সরে গিয়ে ইন্ডিয়া জোট আসবে, সেটা কিন্তু যদি হয় আসামের ক্ষেত্রে, তাহলে সেই ছবিটা প্রতিষ্ঠিত হবে। এবং আসাম জেতাটা কংগ্রেসের জন্য এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ আপনারা জানেন। এবং কংগ্রেস সম্পূর্ণ তাদের কনসেন্ট্রেশনটা কিন্তু দিয়েছিল আসামের ক্ষেত্রে। আপনারা জানেন যে আসাম এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লড়াই লড়ছে, তার কারণ আসামের যে লড়াইটা সম্পূর্ণ গৌরব গগৈ তার সঙ্গে হতে চলেছে কিন্তু হেমন্ত বিশ্ব শর্মার, অর্থাৎ দুটো পার্টির মধ্যে মূল যে লড়াইটা, সেটাকেও ছাপিয়ে গিয়েছে হেমন্ত বিশ্ব শর্মা বনাম গৌরব গগৈয়ের লড়াই। এবং গৌরব গগৈ শেষ কয়েকটা দিনে তার পার্টিটাকে যেভাবে সাজিয়েছিলেন, সেই পার্টিটা সাজানোর মাধ্যমে বিভিন্ন দলকে তিনি যেভাবে এনেছিলেন, সেটা কিন্তু বড়সড় একটা ফ্যাক্টর করছে। এবং অবশ্যই পার্বত্য আসাম একটা বড়সড় ফ্যাক্টর কিন্তু এই ভোটে করতে চলেছে। এবং পার্বত্য আসামের সম্পূর্ণ ভোটটা যে একদম ইন্ডিয়া অ্যালায়েন্স পেতে পারে, সেই রকম একটা স্ট্র্যাটেজি সাজিয়েছিলেন। কি স্ট্র্যাটেজি গৌরব গগৈ সাজিয়েছিলেন আপনাদের একবার বলি, কোন কোন দলের সঙ্গে তিনি জোটটা করেছিলেন আপনাদের সঙ্গে তুলে ধরছি। পার্টির সঙ্গে জোটটা তৈরি করেছিলেন, সেটা একদম সরাসরি আসাম জাতীয় পরিষদ, গুরুত্বপূর্ণ পার্টি, বহুদিনের পার্টি। এবং পার্বত্য আসামে যাদের একটা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক রয়েছে, তা কিন্তু আসাম জাতীয় পরিষদ। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা অ্যাসামিজ পার্টি, অ্যাসামিজ আঞ্চলিক পার্টি, সেই আসাম জাতীয় পরিষদ, তাদের সঙ্গে গৌরব গগৈয়ের কংগ্রেসের এই জোট হয়েছিল। তারপর সিপিআইএম অবশ্যই সেখানে ছিল, সিপিআইএমএল দীপঙ্কর ভট্টাচার্য যে পার্টির নেতা, সেই পার্টি সেখানে লড়াই করেছে। এবং এপিএইচএলসি সেই পার্টির সঙ্গে লড়াই হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, একদম ভোটের ঠিক আগে যে জোটটা হয়েছিল, রাইজোর দল। রাইজোর দল হচ্ছে এমন একটা সংগঠন, যে সংগঠনটা মূলত ভোটে লড়বার থেকেও কিন্তু তাদের যে সাংগঠনিক
একটা জায়গা, সেটা কিন্তু পার্বত্য আসামের বিভিন্ন গ্রামগুলোতে মূলত তাদের কিন্তু সংগঠন রয়েছে। তো সেই রাইজোট দল, তার নেতা, তার সঙ্গে গৌরব গগৈ বসে যে লড়াইটা লড়েছেন, শেষ পর্যন্ত লড়াই লড়তে সমর্থ হয়েছেন এবং 100টা আসনে লড়াই করেছে কংগ্রেস, বাদ বাকি 26টা আসন এই সমস্ত দলগুলোকে ছেড়ে দেওয়া, সেটার মাধ্যমে কিন্তু এই মুহূর্তে অবশ্যই একটা বড় সড়ো লড়াই তৈরি হয়েছে। এবং অবশ্যই 10 বছর যে কোনো সরকারে থাকার পরে একটা অ্যান্টি ইনকামবেন্সি কিন্তু তৈরি হয় এবং সেই অ্যান্টি ইনকামবেন্সির উপর দাঁড়িয়ে এই দুটো রাজ্যে কিন্তু ভোট হয়েছে। অবশ্যই আমরা যদি কেরালার ক্ষেত্রে আপনাদেরকে বলি, কেরালার ক্ষেত্রে ভোটটা এমন ভাবেই হয়েছে যে বামপন্থীরা অবশ্যই গত 10 বছরে কেরল রাজ্যটাকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছে সেটার একটা প্রতিচ্ছবি বারংবার আমরা দেখতে পেয়েছি। এখন ভারতবর্ষের একমাত্র রাজ্য কেরল যেখানে কোনো মতেই আর দারিদ্র সীমার নিচে কোনো মানুষ বসবাস করেন না। এটা একটা অদ্ভুত ছবি। কেরলের যে বামপন্থী সিপিআইএম এর মুখ্যমন্ত্রী, একমাত্র মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সেটা সমর্থ হয়েছেন তৈরি করতে। এছাড়াও বিভিন্ন ইস্যু সেখানে কাজ করেছে এবং আমরা দেখতে পেয়েছি যে কেরলের ক্ষেত্রে সম্পূর্ণ যে 10 বছরের সরকার থাকার ফলে যে অ্যান্টি ইনকামবেন্সি, সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে মানুষকে ভোট দিতে কিন্তু রাহুল গান্ধী থেকে শুরু করে প্রিয়াঙ্কা গান্ধী প্রত্যেকেই তারা কিন্তু উদ্বুদ্ধ করেছিল। এবং কেরালামে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে রাহুল গান্ধী তাদের একটা ওয়াননাটটাকে কেন্দ্র করে একটা বড় সড়ো ভোট ব্যাংক রয়েছে এবং সেই 140টা যেখানে ভোট আসন, সেখানে অবশ্যই একটা এমপি আসন যেখানে তিরুবনন্তপুরম, সেখানে শশী থারুর সেখান থেকে এমপি, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই কংগ্রেসের একটা গড় এবং সেই গড়টা আবারও ফিরতে চলেছে কংগ্রেস, তেমন একটা ইঙ্গিত কিন্তু ডিসেম্বরে হয়ে যাওয়া সেখানকার যে পুর নির্বাচন সেখান থেকে আমরা পেয়েছিলাম। কেরালামের ক্ষেত্রে আরো একটা ফ্যাক্টর যেটা খুব গুরুত্বপূর্ণ ভাবে কাজ করবে, সেটা কিন্তু তামিলনাড়ুর ক্ষেত্রেও কাজ করবে, যেটা একদম মানুষ এই যুদ্ধের যে প্রভাবটা সেটা কিন্তু এই দুটো রাজ্যের ক্ষেত্রেই খুব বড়ভাবে কিন্তু ফেস করেছেন। যে যুদ্ধের ফলে এই মুহূর্তে কেরালাম এবং তামিলনাড়ু এই দুটো রাজ্য থেকেই কিন্তু বারংবার মানুষেরা কাজ করতে যান মূলত এই গালফ কান্ট্রিগুলোতে। তো যুদ্ধের প্রভাবে তাদের ফিরে আসতে হয়েছে এবং সম্পূর্ণ মোদী সরকারের বিরোধিতা করে তারা যে লড়াই করার জায়গাটা, সেটাও কিন্তু একটা বড় সড়ো ফ্যাক্টর হতে পারে, কারণ গালফ কান্ট্রিতে কাজ করার মাধ্যমে তাদের ঘর চলতো। তো মোদী সরকার এই মুহূর্তে যেভাবে একদম ইরানের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছিল, সেই জায়গাগুলো কিন্তু একটা বড়সড় ফ্যাক্টর হতে পারে ভোট প্রয়োগ বাক্সের ক্ষেত্রে। তামিলনাড়ু এবং কেরালামের মানুষজন কিন্তু অবশ্যই সামগ্রিকতার প্রেক্ষিতে অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি ওয়াকিবহাল তাদের চারপাশটা সম্পর্কে এবং সেই জন্য এই যুদ্ধের প্রভাব কিন্তু অবশ্যই পড়তে পারে পরিযায়ী শ্রমিক তাদের পরিবারের উপরে এবং সেই জায়গাটা কংগ্রেস যখন সিকিউর করতে পারবে এরকম একটা সম্ভাবনা, সেটাকে আরো উস্কে দিয়েছে কিন্তু এই ভোটিং পার্সেন্টেজ, এই 78.23%, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভোট পার্সেন্টেজ, যেটা কিন্তু একটা ইঙ্গিত করে যে সরকার বদল হতে চলেছে। ঠিক একইভাবে আসামের ক্ষেত্রে যেখানে 85.8% ভোট পড়েছে, সেখানে সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে কি এটা ধরে নেওয়া যায় যে সরকার বদলের ডাক দিচ্ছে আসামের মানুষ। এবং অবশ্যই সাম্প্রদায়িক রাজনীতি, যেটা মূলত একদম হেমন্ত বিশ্ব শর্মার একটা হাতিয়ার, সেই হাতিয়ারটাকে কাজে লাগিয়ে কোথাও গিয়ে একদম ব্যাকফায়ার করে গেছে, সেটা কি ধরে নেওয়া যায়? নাকি একদম বিহারের মতন আমরা দেখবো, বিহারে রিসেন্টলি আমাদের অভিজ্ঞতা হলো যে ব্যাপক ভোটিং হলো কিন্তু মানুষ ভাবলেন যে আবারও সেই সরকারটাকে রাখবেন, নীতিশ কুমারের সরকারটাকে রাখবেন। তো এই বিষয়টা কি আবারও হতে চলেছে আসামের ক্ষেত্রে, এই বিষয়টা কি আবারও হতে চলেছে কেরালামের ক্ষেত্রে? তাহলে অবশ্যই কিন্তু এই মুহূর্তে ভাববার সময় এসেছে যারা পলিটিক্যাল অ্যানালিস্ট তাদেরও, যে ব্যাপক ভোটিং হওয়ার মানেই এটা ধরে নেওয়ার জায়গা নেই যে সেই সরকারের বিরুদ্ধে ভোট পড়েছে। এই বিষয়টা যেমন এই মুহূর্তে একটা চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে, ঠিক তেমন ভাবেই আসামের সরকার পরিবর্তন হওয়ার কেন চান্স রয়েছে, তার মধ্যে অনেকগুলো ইস্যু যেমন রয়েছে অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে থাকা,
ঠিক তেমন ভাবেই একদম আসামের ভোটের ঠিক 3 দিন আগে পবন খেরা এবং গৌরব গগৈয়ের প্রেস কনফারেন্স করে বলা যে কোনোভাবেই এই দেখুন এই সরকারকে ভোট দেবেন না, কারণ এই সরকারের মুখ্যমন্ত্রীর স্ত্রী, তার নামে এত এত সম্পত্তি রয়েছে, সেই বিষয়টাও কিন্তু এই ক্ষেত্রে কাজ করছে, তেমন একটা প্রেক্ষিত অনেকেই মনে করছে। আপনাদের সামনে পুরোটা রাখলাম, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।